কিল চড় ঘুষি, চড় লাথি ঘুষি কারা খাচ্ছে? বাংলাদেশিরা। কোথায় গিয়ে খাচ্ছে? পাকিস্তানে। হ্যাঁ, বেশ কিছু বাংলাদেশের মানুষ বলছেন যে বাবার হাতে তো আমরা ছোটবেলা থেকেই অনেক মার খেয়েছি, এখন নয় পাকিস্তানে গিয়ে একটু মার খেয়ে নিলাম। না, ভাবছেন বানিয়ে বানিয়ে গল্প বলছি, মন গড়ন কথা বলছি। একটু পরেই তো কমেন্ট করতে আসবেন বাংলাদেশিরা, বাংলাদেশের মৌলবাদী ভাই বোনেরা। আপনারা তো বলবেন যে এমন কিছু হয়নি, কিন্তু না, আজ দেখুন আপনাদের পিতৃসম পাকিস্তানে গিয়ে আপনাদের বাংলাদেশি ভাই বোনেদের কি অবস্থা হয়েছে। আজ দেখাবো পাকিস্তানকে যারা নিজেদের পিতৃস্থানের দিকে নিয়ে গেছে, পিতৃস্থানে রেখেছে, সেই পাকিস্তানে গিয়ে আজ বাংলাদেশি ভাই বোনেরা, ছোট ছোট ছেলেমেয়েরা, জানি না কেন গিয়েছিল এই বয়সে, তারা গিয়ে চড় চাপড় কিল লাথি ঘুষি সবটা খেয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। পাকিস্তানে গিয়ে কিল চড় ঘুষি খেলো বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি। বাংলাদেশিদের গিয়ে পাকিস্তানে গিয়ে গলা ধাক্কা খেলো তারা। যে পাকিস্তানকে নিজের পরম বন্ধু ভেবেছে বাংলাদেশের মানুষ, সেখানের অভিবাসনে গিয়ে চড় থাপ্পড় লাথি সমস্তটা খেয়েছে পাকিস্তানে। এবং তারই সঙ্গে সঙ্গে ইসলামাবাদের পরম বন্ধুত্ব যারা ভেবেছিল পাবে, যারা ভেবেছিল পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাবে, পাকিস্তান তুমি আমার কোলে এসো, বাংলাদেশ আমি তোমার কোলে গিয়ে বসি, তারা আজকে লাথি চড় কিল খেয়ে ভাবছে যে কি হলো বিষয়টা। আচ্ছা, তাদের মুখেই শুনুন, আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি তো মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু আপনাদের বাংলাদেশের ভাই বোনেরা কি আর মিথ্যে কথা বলবেন? আপনারা তো সত্যবাদী। কি বলছেন আপনাদের বাংলাদেশের যারা পাকিস্তানে গিয়ে চড় খেয়ে থাপ্পড় খেয়ে কিল খেয়ে ফিরে এসেছেন? দেখুন কি বলছেন তারা, শুনুন। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা, আমি কইতেছি যে এটার তো নাই। তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে। আহারে, খারাপ লাগছে। পাকিস্তানে গেল, ভাবলো পিতৃস্থানীয় পিতার কোলে গিয়ে বসবো, সেই পিতা যদি চড় থাপ্পড় লাথি মেরে এইভাবে তাড়িয়ে দেয়, বাংলাদেশিরা তাহলে বুঝুন আপনারা কোথা থেকে চাল পান, কোথা থেকে ডাল পান, আর কোথা থেকে কিল পান, কোথা থেকে চড় পান, সেটা বোঝার চেষ্টা করুন। যদি এতটুকু বুদ্ধি আর কৃতজ্ঞতা থাকে আর জবাব চায় বাংলায়, আমি কিশলয় আপনাদের কাছে অনুরোধ করছি, একজন ভারতীয় ভাই হিসেবে আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু বুদ্ধি ব্যবহার করুন। যদি থাকে, নিশ্চয়ই আছে কারুর মধ্যে, তাহলে একটু বুদ্ধি ব্যবহার করুন। দেখুন যে আপনাদেরকে চাল পাঠাচ্ছে আর কে চড় পাঠাচ্ছে, আপনাদেরকে ডাল পাঠাচ্ছে আর কে কিল পাঠাচ্ছে, আর লাঠিটা তো ছেড়েই দিলাম। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অতিথিরা, রয়েছেন বাংলাদেশ থেকে আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ, এবং আমার সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, এবং তিনি বহুদিন ধরে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতি নিয়ে। তবে সবার আগে আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের ইউনুসপন্থীরা, মৌলবাদীরা পাকিস্তানকে নিজেদের বাবা ভেবেছে। এবার বাবার কাছে মাঝে মাঝে চড় থাপ্পড় আমরা ছোটবেলায় খেয়েছি, তাই জন্যই কি চড় থাপ্পড় খেয়েও আজকে বাংলাদেশিরা সেরকমভাবে মুখ খুলছে না? তারা কি ভাবছে যে বাবার কাছে চড় খাওয়াটাও মাঝে মাঝে প্রয়োজন, নাকি এই কট্টরপন্থীদের অন্য কোনো ভাবনা আছে? সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ কিশোর বাবু। এই যে একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের নব্য পাকিস্তান প্রেমীরা পাকিস্তানকে তাদের আপন ভাই মনে করে গেল, তারপর সেখানে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হলো। আসলে পাকিস্তান তো এটাই করবে। 71 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে, 47 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে যা করেছে, 71-এও করেছে, এখনো করবে। তারপরও যারা ভাবেন
যে পাকিস্তান তাদের ভাই, পাকিস্তান তাদের বন্ধু। আমার মনে হয় তাদের ভাগ্যে এরকম কিল লাথি ঘুষি থাকাটাই আমার জন্য খুব আনন্দের বিষয়। এবং ইউনূস এবং তার জঙ্গি জিহাদি জওয়াই বাহিনী, যারা পাকিস্তানকে তাদের ভাই মনে করছে, প্রভু মনে করছে, বাবা মনে করছে, ওদের জন্য এটা একটা সংকেত। অথচ তার বিপরীতে আমরা কি দেখি? ৭১ যখন আমাদেরকে পাকিস্তানিরা নির্বিচারে হত্যা করছিল, আমাদের মা বোনদেরকে নির্যাতন করছিল, তখন আমাদের পাশে কে দাঁড়িয়েছিল? ভারত। আর কেউ দাঁড়ায়নি। সালাউদ্দিন সাহেব, আমি একটা প্রশ্ন করবো, অ্যাডিশনাল প্রশ্ন করবো। সালাউদ্দিন সাহেব, আপনি এই কথাগুলো বলছেন, আমরা বাইট পর্যন্ত দেখাচ্ছি। একটু পরেই বাংলাদেশের গভর্নমেন্ট কিছু ইউনুসপন্থী আছে যারা বলবে যে আওয়ামী লীগ এটা সাজিয়ে করাচ্ছে এবং ভারত এটা সাজিয়ে করাচ্ছে, এর সত্যতা নেই। একটু পরেই তারা এই কমেন্ট করা শুরু করবে, কারণ তাদের মাথায় বুদ্ধি বলে, গ্রে ম্যাটার বলে কিছু নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন? এর মধ্যে, এই খবরটার মধ্যে সত্যতা আছে কিনা? এই যে বাইটগুলো শোনাচ্ছি, একদম সরাসরি তো বাইট শোনাচ্ছি, এর চেয়ে বেশি আর কি করা যেতে পারে? না, ওই যে ওরা তো আসলে ওরা হয়েছে কি, ওরা উট পাখির মতো মাথা বালুতে গুজে রেখেছে। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ইউনূসের প্রলয় তো বন্ধ থাকবে না। আজ ৩ তারিখ, ইউনূসের ক্ষমতার আয়ুষ্কাল আর ১৭ দিন, আর মাত্র ১৭ দিন। এই ভারত বিরোধিতা, ভারতের সাথে শত্রুতা, এসব তো ওই ইউনূস এবং তার জঙ্গি জিহাদি জবাই বাহিনী করছে। মাত্র ৯%। আমি আরো একদিন বলেছিলাম যে আমরা ৯১% বাঙালি, আমরা ভারতকে বন্ধু মনে করি। ঠিক, একটু সঙ্গে থাকুন সালাউদ্দিন সাহেব। আমার সঙ্গে রোকেয়া প্রাচী রয়েছেন, আরিফ বিল্লাও রয়েছেন। আরিফ বিল্লাহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক। আরিফ বিল্লাহ, আপনাকে দেখালাম বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে চর থাপ্পড় লাথি ঘুষি কে এসেছে আপনাদের ভাইয়েরা। কয়েকজন বাংলাদেশি এই মুহূর্তে বলছেন তারা অভিবাসন দপ্তরে গেছেন এবং তাদের বলা হয়েছে বাঙালি সাইড হয়ে যা, চর মারবো। চর মেরেওছে, বেশ কয়েকটা লাথি কিলো মেরেছে। তো বাবার কাছে ছোটবেলায় আমরা মার খেয়েছি সবাই। তা এই বাংলাদেশিরা কি মনে করছে যে বাবার কাছে মার খাওয়াটা যেমন একটা সুখের অনুভূতি, সেই রকম সুখের অনুভূতি নিয়ে ফিরেছে? না এইবার আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত এবং পাকিস্তান যে আসলে তাদের উল্টে বন্ধুর জায়গায় শত্রুতা করছে, বুঝতে পারছেন কি একটু নাকি এখনো সেই জায়গায় পৌঁছননি? ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাকে রিপাবলিক বাংলায় ডাকার জন্য রিপাবলিক বাংলার পরিবারকেও ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলতে চাই যে এমন একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই। গত কয়েকদিন আগে ভারতে কিন্তু বাংলাদেশের হাই কমিশনের সামনে পতাকা নামিয়ে পদদলিত করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়। তখন কেন আপনারা বলেননি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এই ধরনের... আরিফ বিল্লাহ, আপনাকে বলতে দেবো, আপনার কথার একটা কাউন্টার দিই। বাংলাদেশের হাই কমিশনে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে প্রথমে কেন ঘটে, তার কারণ ভারতের পতাকা নিয়ে আপনারা নিজেদের ইউনিভার্সিটির সামনে রেখে তার উপর লাফালাফি করছিলেন বাদরের মতো। সেটার জন্য বাংলাদেশের হাই কমিশনের সামনে একটি ঘটনা ঘটে, ভারত একটি স্টেটমেন্ট দিয়ে বলে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট পাইনি যে ভারতের পতাকা অবমাননা করার জন্য আমরা দুঃখিত বা আমাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হলো একটা সভ্য দেশ এবং একটা অসভ্য দেশের মধ্যে তফাৎ, এটা আপনাকে স্পষ্ট করে দিলাম। এবার বলুন, পাকিস্তানে আপনাদের ভাইয়েরা গিয়ে চর থাপ্পড় কিল লাথি খেয়ে এসছে, পাকিস্তানকে আপনারা কি বার্তা দেবেন? বিমানবন্দরে গিয়ে ডাস্টবিনের উপরে উঠে বসে, যেখানে জনসম্মুখে হাগু করে বাথরুম করে, তো আপনি কিভাবে ভারতকে সভ্য রাষ্ট্র বলছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ভারতে বিদেশি পর্যটক আসার কারণে ভারতীয় নাগরিক সেই পর্যটককে ধর্ষণ করে কিভাবে বলতে আপনাকে? হ্যালো স্যার, একটা কথা বলি, আরিফ বিল্লাহ একটা কথা বলি আপনাকে। আপনি টানা বলে যাচ্ছেন, মাঝে মাঝে আপনি বলবেন, মাঝে মাঝে আমি বলবো, এটা আমার সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে আমরা চলবো এখন থেকে। আপনার সাউন্ডে প্রবলেমও হচ্ছে সেটাও জানিয়ে রাখি, আপনার পিছনে একটা টানা শব্দ চলছে, সেই শব্দটা কমানো গেলেও ভালো হয়। দ্বিতীয় কথা, আপনি বলছেন ভারতের বিভিন্ন কোনো ক্রাইম কোথাও ঘটেছে, কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও ইত্যাদি হয়েছে। বাংলাদেশে ভারতে সেই ঘটনাগুলো সামনে আসে কারণ ভারতে একটা পুলিশি ব্যবস্থা রয়েছে, কোর্ট রয়েছে। এখানে কোনো ক্রাইম হলে সেটা সংবাদ মাধ্যমে আসে, সেইটা জনসমক্ষে তুলে ধরে শাস্তি
দেওয়া হয়। বাংলাদেশে কোনো ক্রাইম ঘটলে সেটার কোনো বিচার হয় না, কারণ সেখানে কোর্ট ব্যবস্থা নেই, সেখানে আইনজীবীরা পর্যন্ত দাঁড়াতে পারে না। আইনজীবীরা বলে যে আমরা গণধোলাই করব। এরকম অসভ্য ইতর বর্বর একটা দেশের মধ্যে থেকে আইনের ব্যবস্থা থাকার কথাও নয়। আপনাকে আরও একবার প্রশ্ন করছি, পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইরা কিল, চড়, ঘুষি, লাথি খেয়ে এসছে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? এই প্রশ্নের উত্তর চাইছি, ভারতের কথা নয়, পাকিস্তানের কথা জিজ্ঞেস করছি। ঢাকা থেকে বড় একটি টিম যারা এখানে গিয়ে এই জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে লড়েছে, প্রায় 22 জনের একটি টিম ছিল, যেখান থেকে আপনি কি কালা? আপনি শুনতে পাচ্ছেন না? আমি চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে প্রশ্ন করিনি, গতকাল ডিবেট করেছিলাম, হয়ে গেছে। আপনি যদি কালা না হন তাহলে আমার কথা বুঝুন। আমি বলছি পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইয়েরা চড়থাপ, আচ্ছা আপনি তো বাঙালি, একটা বাইট শোনাই। এই পাকিস্তানের থেকে যারা ফিরে এসেছে সেই বাঙালিরা বলছে বাঙালি বলে পাকিস্তানে বলা হয়েছে সাইড হয়ে যা। রোকেয়া প্রাচীর কাছে যাওয়ার আগে সেই বাইট শোনাবো এবং আবার ফিরবো আরিফ বিল্লার কাছে। আপনি একটু চুপ করুন আরিফ বিল্লা, আপনি এখনো বলে যাচ্ছেন, আশ্চর্য লোক। বলছেন একটু চুপ করুন, শুনুন, শুনে উত্তর দিন, প্রশ্ন বুঝুন। পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্ন এক উত্তর এক, তাহলে নম্বর পাবেন কি করে? নম্বর দিতে পাচ্ছি না আপনাকে, 0 হয়ে যাচ্ছে। শুনুন বাইট, ফিরছি। যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তাদের সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে, তুমি কোনো সমস্যা নাই, তুমি ঘরে নিচ্ছে না, উপরের নির্দেশ, তুমি ঘরে বাংলাদেশি লোক নিবে না। আচ্ছা, একদিকে পাকিস্তানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশিদের চড়, থাপ্পড়, কিল মারা হচ্ছে, সেই বাইট আমরা শুনলাম। বলা হচ্ছে তোমরা বাঙালি, তোরা কি বাঙালি, সাইড হয়ে যা, বাঙালি হলে সাইড হয়ে যা। পাকিস্তানে এরকম প্রকাশ্যে হচ্ছে, কিন্তু পাকিস্তানের সেখানের বিদেশ মন্ত্রী এই বাংলাদেশি যাদের বুদ্ধি একটু কম, তাদেরকে ভুল বোঝানোর জন্য, তাদেরকে ভুলিয়ে রাখার জন্য, ছেলে ভোলানোর জন্য কি বলেছে দেখবো একবার। কি বলছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী? তিনি বলছেন এই মুহূর্তে যে বাংলাদেশ আমাদের হারানো ভাই। এই মুহূর্তে বাংলাদেশ আমাদের হারানো ভাই, ইশক দার বলছেন বিদেশমন্ত্রী। এবার বাংলাদেশ আমাদের হারানো ভাই, বাংলাদেশকে আমরা সহযোগিতা করব, এই কথাও তিনি বলেছেন। বাংলাদেশ আমাদের হারানো ভাই, এই কথা বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, হারানো ভাই বলে কি জুতো খুলে লাথি মারা হয়েছে? আমরা কি আমাদের হারানো ভাইদের জুতো খুলে লাথি মারি? রোকেয়া প্রাচী, আপনার কাছে যাব। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি যারা মার খেয়ে এসছে পাকিস্তান থেকে, তাদের জুতো লাথি দিয়ে মারা হয়েছে, কিল, চড়, ঘুষি মারা হয়েছে, আর পাকিস্তান বলছে বাংলাদেশ আমাদের হারানো ভাই, এদিকে চাল ডাল তো ভারত দিচ্ছে। তাহলে যারা এই কাজের সমর্থন করছে, যে মৌলবাদীরা, এই যেমন একটু আগে একজন বলছিলেন, তা আপনি কি বলবেন তাদের? ধন্যবাদ রিপাবলিক বাংলা। দেখেন, 1971 সালে পাকিস্তান কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছে। তো পাকিস্তান 1971 সালে আমাদের 30 লাখ শহীদ এবং 3 লাখ মা বোনের সম্ভ্রম নিয়েছিল। আজকে বাংলাদেশে সেই পাকিস্তানের দোসর আল বদর, আল শামস, রাজাকার, যুদ্ধাপরাধী যারা রয়ে গেছে, তাদের যে দোসর যারা রয়ে গেছে, তাদেরই পাকিস্তান প্রীতি আছে। আমরা পাকিস্তানকে ভালোবাসি না। পাকিস্তান কোনোদিন তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। আজকে যদি তারা বলে থাকে হারানো ভাই বাংলাদেশ, তাহলে আমার প্রশ্ন, কিসের হারানো ভাই? আপনি আপনার পরিবার যদি মনে করেন, তাহলে 30 লাখ শহীদ কি করে হয়? কি করে 3 লাখের মা বোনের সম্ভ্রম যায়? কাজে এগুলো মিথ্যা কথা, বানোয়ার কথা, এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি ঘৃণা ভরে। এবং আজকে বাংলাদেশে যারা পাকিস্তানের প্রতি দরদ দেখাচ্ছে, মায়া মমতা দেখাচ্ছে, তাদের দেশাত্মবোধ নিয়ে আমরা প্রশ্ন তুলি। কারণ আজকের বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা, যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আজকে বাংলাদেশকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ ভারত বিদ্বেষ যারা তৈরি করছে এবং আজকে অবৈধভাবে যারা ক্ষমতায় গেছে, তারা পাকিস্তানিদের মদদে এই ক্ষমতাটা দখল করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করেননি, কিন্তু আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মর্যাদাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, যে পাকিস্তানিদের কাছে আমাদেরকে অসম্মানিত করছে। এই যে ভাইরা কিল থাপ্পড় খেয়েছে, ওদের সৌভাগ্য যদি এখানে কোনো নারী থাকতো, রেপ হয়তো, যদি এখানে ওরা যে জীবন নিয়ে বেঁচে, সেটাই তো ওদের। কেন ওরা গেছে পাকিস্তানের কাছে?
যার দেশাত্মবোধ থাকবে, 1971 প্রতি আমি আরিফ বিল্লাহর কাছে যাব। আরিফ বিল্লাহ, আবারও আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করছি। আচ্ছা, বাংলা ভাষায় আশা করি বুঝবেন, উর্দুতে বলতে হবে না। যদি উর্দুতে বলতে হয় বলুন, আমি উর্দুতেও বলতে পারি, গুগল ট্রান্সলেটের প্রয়োজন পড়বে, কারণ উর্দুটা আমি জানি না, গুগল ট্রান্সলেট করে বলতে পারি। আপনি হয়তো উর্দুটা বেশি ভালো বোঝেন। প্রশ্ন করছি, আপনাদের হারানো ভাই বলছে, তারপর কিল চড় লাথি ঘুষি মারছে অভিবাসন দপ্তরে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? হারানো ভাইকে খুঁজে পেয়ে কি চড় লাথি মারছে তারা? এর পিছনে কি কারণ? আপনারা কিছু বলবেন না পাকিস্তানকে, নাকি ভয় আছেন? পাকিস্তান যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে। এর আগে আমি আরো বলে নিচ্ছি, ভারত শুধু তাদের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়েই সীমাবদ্ধ, তাদেরকেও ওপেন ক্ষমা চাইতে হবে। একই সাথে পাকিস্তান দীর্ঘ সময় যাবৎ আমাদের কাছে বারবার ক্ষমা চেয়ে আসছে, বলে আসছে যে তারা ৭১-এর ঘটনা নিয়ে, ৭১-এ যে যুদ্ধ হয়েছে সেটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। আমরা তাদেরকে ক্ষমা করছি না করেছি সেটা ভিন্ন বিষয়। না, ক্ষমা চেয়েছে কোথায়? তারা তো চড় থাপ্পড় লাথি মারছে দাদা। কোথায় ক্ষমা চেয়েছে? চড় থাপ্পড় লাথি মারছে আপনাদের। কোনো রাষ্ট্র যদি ভারত বাংলাদেশের নাগরিকের উপর আরে আপনাদের চড় থাপ্পড় লাথি মারছে পাকিস্তানে। আরে বাইটটা একবার শোনাই, চড় থাপ্পড় লাথি খেয়ে এসে বাইটটা আরেকবার শোনাবো। শুনুন, আরিফ বিল্লাহ পাকিস্তান থেকে ফিরেছে চড় থাপ্পড় খেয়ে, বাইট। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমান তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা, আমি বলতেছি যে এটার তো নাই। তখন আছে আমার ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়েছে। একদিকে বাংলাদেশিদের চড় থাপ্পড় লাথি মারছে পাকিস্তান, এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ ভারতের তরফ থেকে, এবার 20,000 মেট্রো টিকিট নিল বাংলাদেশ। বিগ ব্রেকিং! এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন চলার জন্য টিকিট পাঠালো ভারত। 20,000 টিকিট তৈরি করে পাঠালো ভারত। বাংলাদেশিরা যখন পাকিস্তানে গিয়ে চড় থাপ্পড় লাথি কিল ঘুষি খেয়ে আসছে, তখন ভারতের তরফ থেকে চাল ডাল এবং তার সঙ্গে টিকিট পাঠানো হচ্ছে। এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং, 20,000 টিকিট নিল। আমি এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন আমার কাছে, তাদের কাছেও যাব এবং প্রত্যেকের কাছে যাব এক এক করে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ, এবং রয়েছেন ওসমান মল্লিক। আমি কাজী ওসমান মল্লিক আইনজীবী। আমি কাজী মাসুম আক্তারের কাছে প্রথমেই যাব। বাংলাদেশকে ভারত পাঠাচ্ছে 20,000 টিকিট, পাঠাচ্ছে চাল, পাঠাচ্ছে ডাল, পাঠাচ্ছে বিভিন্ন সামগ্রী, তুলো, জল দিচ্ছে, বেশ। কিন্তু বাংলাদেশিরা পাকিস্তানে গিয়ে চড় থাপ্পড় লাথি খেয়ে আসছে, এবং সেখানে বসে বাংলাদেশের অতিথি যিনি সমর্থন করেন ইউনূসকে এই মুহূর্তে, আরিফ বিল্লাহ, তিনি বলছেন ভারতে তো ত্রিপুরায় আমাদের আক্রমণ হয়েছিল, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছিল, পতাকা অবমাননা করেছিল। এটা কি বোকা? মাথায় বুদ্ধি নেই নাকি মূর্খ? আমি ওনাদের বলি, মুক্তিযুদ্ধের সময় দুটো চোখ উবড়ানো হয়েছিল, তার সমগ্র শরীর জুড়ে ছিল বেয়োনেটের খোঁচা, 2 হাত পিছনে গামছা দিয়ে বাঁধা হয়েছিল, লুগিটা উরুর উপরে আটকানো, তার হৃৎপিণ্ড আর কলজেটা ছিঁড়ে ফেলা হয়েছিল। করেছিল হানাদার বাহিনী, করেছিল আল বাদার। তার নাম ডক্টর ফজলে রাব্বি। তিনি বেঁচে থাকলে হয়তো চিকিৎসায় নোবেল পেতেন, এত যোগ্য ব্যক্তি ছিলেন। যখন মানুষ মারা যাচ্ছে অসহায় অসুস্থ, দলে দলে খাওয়া নাওয়া বন্ধ করে তাদের সেবা শুশ্রূষা রত ছিল। কি দোষ করেছিলেন ডক্টর রাব্বি? হিংসা, বিদ্বেষ। পাকিস্তান পবিত্র জায়গা, পবিত্র স্থান, সেখানে বাঙালিরা থাকবে অপবিত্ররা। কি বলেছে শুনেছেন তো? বলেছে বাঙালি তোরা সাইড হয়ে যা। বলছেন বাংলাদেশের লোকে বলছেন অপবিত্র। ডক্টর ফজলে রাব্বির মতো 30 লক্ষ প্রাণ দিয়েছিলেন। পাকিস্তান সাহায্য করেছিল বাংলাদেশকে। কি করে?
30 লক্ষ লোকের প্রাণ নিয়েছিল, সাহায্য করেন এটা? 30 লাখ লোকের প্রাণ নিয়ে তো পপুলেশন কন্ট্রোল করে। আর কি করেছিল? আর কি 3 কোটি মানুষকে গৃহহীন করেছিল, বিরাট সাহায্য করেছিল। তাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, অর্থনৈতিক ব্যাপারটা তছনছ করে দিয়েছিল, বিরাট সাহায্য করেছিল। আর তাদের আশ্রয়হীন করেছিল, তাদের ছেলে মেয়েদের, নারী শিশুকে আশ্রয়হীন করেছিল, সাহায্য করেছিল। এইটা সাহায্য ছিল? ধর্ষণ করে উপকার করেছিল। আর ভারত কি করেছিল? ভারত সেই অসহায়দেরকে অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, আর্থিক সাহায্য দিয়েছিল, আশ্রয় দিয়েছিল। আপনি শুনবেন তার উত্তরে কি বলে আরিফ বিল্লাহ, যদি রেডি থাকে। আরিফ বিল্লাহ এই মুহূর্তে কি বলছেন শুনুন। কাজী মাসুম আক্তার, আপনারা ধর্মের দোহাই যদি দেন এখানে দিতে পারবেন না। কাজী মাসুম আক্তার যে কথা বলছেন ধর্মের দোহাই দিয়ে আপনারা সেইটাকে বলতে পারবেন না যে দেখুন আপনারা ধর্মীয়ভাবে কোণঠাসা করছেন আমাদের। না স্যার, কাজী মাসুম আক্তার এই কথা বলছেন। তিনি কে জানেন? পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষক এবং অধ্যাপক। তিনি বলছেন আপনারা আজ ভুলেছেন, অকৃতজ্ঞ বলছে আপনাদের। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারতের প্রতি, যে ভারত বাংলাদেশের আমাদের পতাকা মারিয়ে স্বাধীনতা যুদ্ধের ট্রেনিং দিয়েছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফেরার আগেই এদেশের জনগণ যুদ্ধে জয়ী হয়ে গেছিল, দেশ স্বাধীন হয়ে গেছিল। তাই মাত্র কয়েকদিন আগে ভারতের সেনাবাহিনীদেরকে, ভারতের সৈন্যদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, তারা যেন বাংলাদেশে এসে। ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সঙ্গে পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেনি বলছে আমার মনে হয়। বলছে আচ্ছা শুনুন কাজী মাসুম আক্তার কি বলছে। পাকিস্তান কি আজকে দিনও বাংলাদেশিকে মুসলমান মনে করে না মানুষ মনে করে? আবার রিপিট করছি, বাঙালি মুসলমানকে পাকিস্তান কি আজকে দিনও মুসলমান মনে করে না মানুষ মনে করে? উত্তর দিন। চরম সীমায় গেলে দুর্দশা হতে পারে। ভারত আমাদেরকে ফ্রি কোনো কার্ড দেয়নি। মেট্রো রেলের টিকিট ভারতের কাছ থেকে আমরা কিনে নিয়েছি। কারণ আপনাদের বানানোর ক্ষমতা নেই স্যার। আপনাদের বানানোর ফ্রিতে দেবে কেন? ফ্রিতে দেবে কেন? এটা কারোর বাবার টাকা নাকি? ফ্রিতে দেবে কেন? আরিফ বিল্লাহ আপনি কি বলছেন? ফ্রিতে দেবো কেন? ফ্রিতে আপনাকে দেবো কেন আমি মেট্রো টিকিট? কেন দেব ফ্রিতে? তাহলে আপনি বলছেন কেন দেব? আপনারা বানাতে পারেন না, সেই অপারগতাটা স্বীকার করুন এবং সেটা থ্যাঙ্কফুল হন যে ভারত দিচ্ছে। আপনাকে 20,000 টিকিট না দিলে আমাদের কিছু এসে হবে না। বেশ আরিফ বিল্লাহ, ইউনূস সাহেবকে আপনারা বলুন, যদি বুকের পাটা থাকে বলুন। একটু বলতে কথা বন্ধ করবেন না। উনি বলছে থামতে জানেন না, উনি মনে হয় থামতে জানেন না, থামতে শেখেননি। আরিফ বিল্লাহ হোল্ড করুন, আপনাকে বলতে দিচ্ছি, প্রত্যেকে বলতে দেবো। আমি মল্লিক সাহেবের কাছে আসবো, তার দ্রুত। হ্যাঁ মল্লিক সাহেব, দ্রুত বলছি। ইউনূস সাহেবকে আপনি বলুন যে ভারতের কাছে প্রস্তাব দিতে, ভারতের কোনো পদার্থ, কোনো মাল, কোনো মেটেরিয়াল বাংলাদেশ কিনবে না। তাতে বাংলাদেশের কি ক্ষমতা আছে নাকি? না, বলে দিন। নরেন্দ্র মোদী সরকারের কাছে চিঠি পাঠান যে ভারতবর্ষের কোন সামগ্রী আমরা নেব না। বাংলাদেশ আমি মল্লিক সাহেবের কাছে যাওয়ার আগে একটা প্লাজমা দেখাবো। আমি একটা প্লাজমা দেখাবো মল্লিক সাহেবের কাছে যাওয়ার আগে। গণহত্যার কথা আমি আজকে আরিফ বিল্লাহকে মনে করাবো এবং আরিফ বিল্লাহকে মনে করিয়ে আমি আবারও ফিরবো আলোচনা এবং তারপর মল্লিক সাহেবের কাছে আসবো, তারপর রোকেয়া প্রাচী এবং সালাউদ্দিন সাহেব। আমি যাবো এই মুহূর্তে দাঁড়িয়ে। 1971-এ কি হয়েছিল দেখুন। 1971-এ কি হয়েছিল। প্লাজমা গ্রাফিক্স। 1971-এর পাক নৃশংসতা গণহত্যার নামে অপারেশন সার্চলাইট প্রতিদিন কেন দেখাই জানেন? তার কারণ হচ্ছে আরিফ বিল্লাহরা ভুলে যান, কম আছে। গণহত্যার নামে অপারেশন সার্চলাইট, পরের স্লাইড। মার্চ 25, 1971 থেকে শুরু হয় অপারেশন সার্চলাইট, পরের স্লাইড। 9 মাস ধরে চলে গণহত্যা, তার সঙ্গে চলে ধর্ষণ। জানেন নারীদের মাথার চুল থেকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এক একজন নারীকে কতজন মিলে খান সেনারা ধর্ষণ করেন আরিফ বিল্লাহ ভুলে গিয়েছেন। 9 মাস ধরে চলে গণধর্ষণ, প্রায় 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়, যেটা মাসুম সাহেব বলছিলেন। পরের স্লাইড। 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়। পরের স্লাইড। দেখুন প্রতিটা শব্দ। জাঠি ভাঙা চুকনগর শাখারিপাড়ায় গণহত্যা করা হয়। মল্লিক সাহেব আমাদের সঙ্গে আইনজীবী যুক্ত হয়েছেন আজকে। আরিফ বিল্লাহ বলছেন যে ভারতের কাছে আমরা থ্যাঙ্কফুল, তারা আমাদের ট্রেনিং দিয়েছিল, ট্রেনিং দেওয়ার পর তারা চলে গিয়েছিল, না কি একটা বললেন উনি। শুধু ট্রেনিং দিয়েছিলাম আমরা,
আজ পাকিস্তানের দোসর হয়ে চড় কিল লাথি খেয়ে তাদের পাকিস্তানের বিরুদ্ধে মুখে একটা শব্দ ওঠে না, আর ভারতের বিরুদ্ধে শাড়ি জ্বালিয়ে ভারতকে অকথ্য কথা বলে ভারতের পতাকা পায়ের তলায় ফেলে এরা। বলুন মল্লিক সাহেব। দেখুন, আমরা যদি 1971 সালের দিকে ফিরে যাই, আপনি ঠিকই দেখিয়েছেন যে মার্চ মাসে হয়েছিল অপারেশন সার্চলাইট, তারপর ঠিক যখন ডিক্লারেশন অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা ঘোষণার ঠিক আগের দিন হয়েছিল ইন্টেলেকচুয়ালদের হত্যা, অর্থাৎ একই সঙ্গে ঢাকা তথা আরও সমগ্র বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদেরকে, শিক্ষকদেরকে, ডাক্তারদেরকে একসঙ্গে হত্যা করা হয়েছিল বিরাট সংখ্যক, অর্থাৎ একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তারপরে আমরা জানি কি, যা পাকিস্তানি বাহিনী ভারতবর্ষ এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে সারেন্ডার অফ পাকিস্তানি আর্মিজ টু দ্য ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ জয়েন্ট ফোর্সেস ইজ নট অনলি এ ভিক্টরি অফ আর্মস, ইট ইজ এ ভিক্টরি অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস ওভার ইনজাস্টিস। হ্যাঁ, এইটা হচ্ছে ইন্দিরা গান্ধী বলেছেন যে এই যে আমাদের যৌথ বাহিনীর কাছে ভারতবর্ষ এবং বাংলাদেশের যৌথ বাহিনী করছে, পাকিস্তানি বাহিনী যে পরাজিত কিন্তু হলো। এরা তো বলছে আমরা শুধু ট্রেনিং দিয়েছিলাম, বাকি কিচ্ছু করিনি, কোনোভাবে সমর্থন করিনি। আরিফ বিল্লাহ, 1 মিনিট। আরিফ বিল্লাহ কি বলছেন? 17,000 সৈন্য মারা যায়নি, উনি দেখতে পাননি। 17,000 ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল, শহীদ 17,000। একবার আরিফ বিল্লাহর কাছে উত্তর নেবো, তারপর আসছি। আপনি যেটা বললেন তার উত্তর নিন দ্রুত, একবার আসছি, ফিরছি। আরিফ বিল্লাহ, শুধু ট্রেনিং? আমি বলছি ভারতের একজন সৈন্য মারা যায় নাই। বাংলাদেশের মেজর জিয়ার আহ্বানে বাংলাদেশে থাকা বিদ্রোহী সেনারা যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারা জীবন দিয়েছে। বাংলাদেশের সাধারণ নাগরিকরা লুঙ্গি পরে লিংটি গুজে তারা মাঠে যুদ্ধ করে জীবন দিয়েছিল। বাংলাদেশের এবং তাদের সবাইকে আপনারা অস্বীকার করছেন, কারণ আপনারা গোটা মুক্তিযুদ্ধটাকেই তো অস্বীকার করছেন। আরিফ বিল্লাহ, আপনারা তো মুক্তিযোদ্ধাদের অপমান করছেন, আপনারা তো বঙ্গবন্ধুর মুখে প্রস্রাব করছেন। একটা বাইট শোনাবো, আমি আসছি মল্লিক সাহেবের কাছে, তার আগে একটা বাইট শোনাবো। পাকিস্তান থেকে বার্তা উঠে আসছে বাংলাদেশি ভাইদের আমরা অ্যাটম বোম দেব। স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তান, বিয়ের লাড্ডু দেখাচ্ছে দূর থেকে, আর বাংলাদেশও সেটা শুনে খুব আনন্দ পাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, তারপর চড় কিল লাথি ঘুষি সব খাচ্ছে। কি বলছে পাকিস্তান? অ্যাটম বোম দূর থেকে গাজর দেখাচ্ছে, দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। মল্লিক সাহেবের কাছে যাওয়ার আগে সালাউদ্দিন সাহেব দ্রুত একবার উত্তর নেব। পাকিস্তান তো সব অ্যাটম বম দিয়ে দিচ্ছে, জিতনা অ্যাটম বম হামারা হ্যায় উতনা অ্যাটম বম তোমারা হ্যায় লে লো। আর যখন অ্যাটম বম নিতে যাচ্ছে তখন তো জুতো খুলে লাথি মারছে, এই তো পরিস্থিতি। সালাউদ্দিন সাহেব, ঠিক, আমি তো আগে বারবার বলেছিলাম যে পাকিস্তানের পাপের সন্তান যারা এখানে আছে ওরা পাকিস্তান করছে। একটু আগে একজন বলল ভারত নাকি বাংলাদেশকে শুধু প্রশিক্ষণ দিয়েছে, তার হয়তো জন্মও হয়নি 71 সালে। আর এরা তো স্বাধীনতার ইতিহাসকে, আমার মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করবেই, কারণ ওরা তো পাকিস্তানের স্বার্থহীন কৃতদাস, পাপের সন্তান। এসব লোকদের কথা শুনতে আমার ঘৃণা হয়। আরিফ বিল্লাহ অডিও, আরিফ বিল্লাহ উত্তর দিন যদি একটুও মনে হয় যে আপনাদের কাছে কোনো উত্তর আছে। যদি হ্যাঁ, আমার বংশের মধ্যে তিনজন মুক্তিযোদ্ধা রয়েছে, আপনি কোন সাহসে বললেন আমি পাকিস্তানের সন্তান? আপনাকে তার কারণ আপনি তাদের সমর্থন করছেন যারা বঙ্গবন্ধুর মুখে প্রস্রাব করে, তারা বঙ্গবন্ধুর মুখে প্রস্রাব করে। আপনি তাদের সমর্থন করছেন যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরায়, আপনি তাদের সমর্থন করছেন। আরিফ বিল্লাহ আজকে নিন্দা প্রকাশ করুন, আমি মেনে নেব।
আপনি পাকিস্তানের সমর্থক নন, আপনি নিন্দা প্রকাশ করুন যে যারা বঙ্গবন্ধুর মুখে প্রস্রাব করেছে তারা ছি ছি, যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে তারা ছি ছি, পাকিস্তান মুর্দাবাদ বলুন আজকে, বলুন। আমি বলছি যে মুক্তিযোদ্ধাকে আপনারা সাজিয়ে দেখাচ্ছেন সেই মুক্তিযোদ্ধা ৯টি খুনের মামলার আসামি। যে মুক্তিযোদ্ধাকে আপনারা এত দেখাচ্ছেন সেই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রায় 20টির কাছাকাছি মামলা। আজকে বঙ্গবন্ধুর কথা বলছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু সেই সময়ে গুড 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 জিয়াউর রহমান, হ্যাঁ বেশ, জিয়াউর রহমানের ক্রেডিবিলিটি বা ওনার অ্যাচিভমেন্ট কেউ নস্যাৎ করছে না, বাট বঙ্গবন্ধু কোনোভাবে কোনো স্বাধীনতার সঙ্গে বাংলাদেশের যুক্ত নন। রোকেয়া প্রাচী, আমি আসছি স্টুডিও গেস্টের কাছে, রোকেয়া প্রাচী সব তো জিয়াউর রহমান করেছেন, বঙ্গবন্ধু কিচ্ছু করেননি, তাই জন্য মুখে প্রস্রাব করা হয়েছে ওনার। বেশ করেছে এরা, মুখে প্রস্রাব করেছে, কারণ জিয়াউর রহমানের সমস্ত ক্রেডিট আছে, বঙ্গবন্ধুর কিচ্ছু ক্রেডিট নেই, তাই মুখে প্রস্রাব করেছে এবং তাই পাকিস্তান আর জুতোর বাড়ি মারছে। বলুন রোকেয়া প্রাচী। আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে আরিফ বিল্লাহ সাহেবের একটু পড়াশোনা করা দরকার। আর একটা প্রবাদ আছে, বাঁশের যে কঞ্চি মোটা। উনি যে সমস্ত কথাবার্তা বললেন সেই কথাবার্তাগুলো খুবই অর্বাচীনের মতো, ওনার পড়াশোনা করা দরকার। বিএনপির রাজনীতিবিদ যারা আছেন উনি যেভাবে আজকে কথা বলেন আরিফ বিল্লাহ, উনারাও সেভাবে বলেননি। তো স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এটা উনি বলে কাকে খুশি করতে চাইছেন উনি জানেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক এবং সেই ঘোষণার উপর ভিত্তি করে ঘোষণাপত্র তৈরি হয়েছিল, 30 লাখ শহীদ হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে এবং 3 লাখ মানুষের সম্ভ্রম আমরা হারিয়েছি। 1971 সালে সেই পরাজিত শত্রু, সেই পাকিস্তানের দোসরেরা এবং পাকিস্তানের পরাজিত শক্তির দোসর বলেই আজকে তাদের এত গাত্র দেওয়া হয় বঙ্গবন্ধুকে নিয়ে। এবং আরিফ বিল্লাহ পাকিস্তানের দোসরদের সাঙ্গপাঙ্গ বলেই তাদের আজকে অস্বীকার করতে হয় তাদের, যে ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে। ভারত সম্মুখ যুদ্ধে যৌথ বাহিনীর অপারেশনাল কমান্ডার ছিল জেনারেল মানেকশ, এবং আমাদের এই বাংলাদেশের 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। তো আরিফ বিল্লাহকে আমি বলবো পড়াশোনা করুন, অতিরিক্ত কথা বলে কাউকে খুশি করতে যে নিজেকে অর্বাচীন প্রমাণ করবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আপনি যে বিকৃত ইতিহাস বলছেন এটি বাংলাদেশকে লজ্জিত করে। এবং আমি আজকে আরেকটি কথা ওনাকে বলবো, সেটি হচ্ছে পাকিস্তানের এই দোষকদের কারণে পাকিস্তানের দোষকদের কিছু যেটা করেছে এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন দিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের আপামর জনসাধারণ এই কাণ্ডকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ নয়। বাংলাদেশের জনগণ জানে মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি একজন মুক্তিযোদ্ধা, 3 জন মুক্তিযোদ্ধা আছে। আরিফ বিল্লাহ যখন মিথ্যে কথা বলে তখন আমার বলতে আমরা ইস্যু থেকে খানিকটা সরে যাব না। রোকেয়া প্রাচী 1 মিনিট চলুন না, এটা ইচ্ছে করে করছেন হয়তো আরিফ বিল্লাহ। আমি আবারও মনে করাই আমরা আজকে কি নিয়ে আলোচনা করছি। আমি যাব প্রত্যেকের কাছে, 3 জন এখনো কম বলেছেন, বাকিদের দুবার করে বলতে দিচ্ছি। আবারও শোনাবো জুতোর বাড়ি খেয়ে, লাথি খেয়ে, কিল খেয়ে বাংলাদেশিরা ফিরেছে আজ পাকিস্তান থেকে। এটা বারবার শুনুন, শুনে কানে ঢুকিয়ে নিন। বাংলাদেশি ভাইরা বোনেরা, আপনারা আজ কার প্রতি ভরসা রেখেছেন? কে আপনাদের চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, টিকিট দিচ্ছে, আর কার কাছে আপনারা লাথি, চড়, ঘুষি খেয়ে লজ্জার সঙ্গে মাথা নিচু করে টুকটুক করে বাংলাদেশে ফিরে আসছেন? আজ যদি হৃদয়ঙ্গম না করতে পারেন তাহলে লজ্জা, লজ্জা, লজ্জা। আরো একবার সেই বাইট। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এটার তো নাই। তখন আছে আমার ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে। এবার
ওরা লাথি খেয়ে জুতো খেয়ে ঘুষি খেয়ে চলে এসছে, কিন্তু পাল্টা বাংলাদেশিরা যারা বাংলাদেশে বসে আছে তারা বলছে দরকার পড়লে আমরা পাকিস্তানের সঙ্গে আবার মিলে যাব, মিলে গিয়ে আবার চড় লাথি ঘুষি ধর্ষণ ইত্যাদি খাবেন। আমি আলোচনায় আসার আগে আবার শুনিয়ে নি বাইকটা বলছেন কি বাংলাদেশিরা, শুনুন বাংলাদেশি মৌলবাদীরা কি বলছেন, শুনুন। যে উপরের থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তাদের সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। বলছে পাকিস্তানে ফিরে যাব, কাজী মাসুম আক্তার সাহেব এবং আমি মল্লিক সাহেবের কাছেও যাব, বলছে পাকিস্তানে ফিরে যাব। কাজী মাসুম আক্তার চড় খেয়ে লাথি খেয়ে ঘুষি খেয়ে বলছে পাকিস্তানে ফিরে যাব, এটা কি আজব ব্যাপার। দেখুন, নির্লজ্জতা একটা সীমা থাকে। আমরা স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই দেখেছি, পরাধীনতার প্রত্যাবর্তন দেখিনি। ওরা পরাধীনতার প্রত্যাবর্তন চাইছে, আবার পুরনো পরাধীনতায় যেতে চাইছে। আচ্ছা, ইউনূস সাহেব যে পাকিস্তানের শরীফ সাহেবের কাছে গিয়েছিল বৈঠক করতে, ইউনূস সাহেব কানে কানে শরীফ সাহেবকে কি বলছিল সেটা জানেন কি? এটা সংবাদপত্রে বেরিয়েছে। কি উনি বলেছেন, এখন বাংলাদেশের আর্থিক অবস্থা খুব খারাপ, তাই যখন এই বাংলাদেশ স্বাধীনতা পায়নি, পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল, তখন পূর্ব পাকিস্তান থেকে 11,000 লক্ষ কোটি টাকা পশ্চিম পাকিস্তান ঋণ নিয়েছিল। সেই টাকাটা ফেরত চাইতে দিয়েছিল, ফেরত চেয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হয়নি। প্রায় 11 লাখ কোটি টাকা, 11 লাখ কোটি টাকা সেই টাকা ফেরত দেয়নি, অসম্মান ফেরত দিয়েছে চোর মেরে। নির্লজ্জতা ভাবুন। একটা কথা বলছি, আপনাদের পরিবারের মহিলাদের ইজ্জত হানি হওয়া কি খুব দরকার? এখনো কি নতুন করে 4 লক্ষের জায়গায় 40 লক্ষ বাংলাদেশি রমণীর ইজ্জতহানি করার দায়িত্ব আপনারা নিয়েছেন? না কয়েক কোটি বাংলাদেশি মানুষের প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন? এই যে ঘটনা, আপনারা পাকিস্তানকে চাইছেন কেন? ধর্মের মাসুম সাহেব কেন করছে? এটা কি গোঁড়ামি? আপনাদের বলি, হ্যাঁ গোঁড়ামি। আমি বলি, ওই আলবাদার কমিটির রওশন ধর্ষণ করেছিল রওশনারাকে, ওই আনিস ধর্ষণ করেছিল আনিসাকে, নাসিম দর্শন করেছিল নাসিমাকে, রশিদ রশিদাকে। একই ধর্ম, তারা বোন ছিল, বোনকেও তারা ছাড়েনি। আপনারা ধর্ম দেখাচ্ছেন, আপনার ধর্মকে কলঙ্কিত করছেন। কোরআনের আদর্শ থেকে বেরিয়ে গিয়ে জাল হাদিসকে সামনে করে ও মুসলমানদের কতল করো, এই ফতোয়া দিয়ে ইসলামকে কলঙ্কিত করার দায়িত্ব আপনারা নিয়েছেন। লজ্জিত ইসলাম। অন্য ধর্মাবলম্বীদের কাছে আমরা মুখ দেখাতে পারছি না আপনাদের জন্য। ভারতবর্ষে আপনারা অসম্মানিত হচ্ছে, আমরা যারা সংখ্যালঘু মুসলমান যারা ভারতে বাস করছি, আমরা কোনো উত্তর নেই, অসম্মানিত বোধ করছি। কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। আপনারা কোরআনকে অসম্মান করছেন, কোনো উত্তর নেই। মল্লিক সাহেব, আপনার কাছে যাব। আইনজীবী হিসেবে আজকে বলুন, বাংলাদেশের সমস্ত আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে আইনজীবীরা দাঁড়াতে পারছে না, তারা বলছে তাদের আইনজীবীরা দাঁড়ালে পরে গণপিটুনি দেবে, এমনটা কোর্টের ভিতর দাঁড়িয়ে বলছে, আর আজকে তারাই চড় লাথি খেয়ে ফিরেছে পাকিস্তান থেকে। বলুন। একটু সময় নিয়ে বলবো। হ্যাঁ, প্রথম কথা বলি, তখনকার দিনে যখন 1971-এ যুদ্ধ শুরু হলো, পাকিস্তান সরকারের পক্ষ থেকে অ্যান্থনি বলে একজন সাংবাদিককে পাঠানো হয়েছিল যুদ্ধের খবর করার জন্য, যাতে বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল হয়। কিন্তু পাকিস্তানি মিলিটারি এতটাই অত্যাচার করেছিল সেখানকার মানুষদের উপরে, এবং বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র সবার উপরে এতটাই, মেয়েদের উপরে, তখন অ্যান্থনি কী করেছিল আর পারেননি, তিনি পালিয়ে গিয়েছিলেন লন্ডনে। সেটা এভিডেন্ট আছে যে তিনি জুন মাসের 13 তারিখে 1971 সালে সানডে টাইমস একটি প্রবন্ধ লিখলেন যে পাকিস্তানি সেনাবাহিনী কীভাবে অত্যাচার করছে, এটাকে এভিডেন্ট রয়ে গেছে। এবং তখন তিনি প্রথম জেনোসাইড কথাটা ব্যবহার করলেন, যে পাকিস্তান যেটা করছে বাংলাদেশে জেনোসাইড করছে। এই পাকিস্তানের জেনোসাইড, যে পাকিস্তান যে বাংলাদেশে জেনোসাইড করেছে, একটা মাস কিলিং করেছে, এটা তো এভিডেন্ট, এটা অস্বীকার করা যায় না। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য ছিল কি, টার্গেট কিলিং তারা করেছিল, অর্থাৎ একদিকে যেমন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, অন্যদিকে কি করেছিল তারা
হিন্দু মেয়েদেরকে বা হিন্দুদেরকে একটা টার্গেট করেছিল, সব টার্গেট করেছিল এবং সেখানে তারা মাস কিলিং করেছিল এবং একটা এক্সটিং রেসে পরিণত করার চেষ্টা করেছিল। সুতরাং এটাকে আজকের দিনে অস্বীকার করা যায় না। যাই হোক, এখন যদি বাংলাদেশ মনেও করে থাকে যে পাকিস্তানের সাথে তারা সুসম্পর্ক করবে, তার মানে ভারত বিদ্বেষ দেখানোর তো কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি, আমার এটাই প্রশ্ন মল্লিক সাহেব আপনাকেই করছি যে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করুক, চীনের সাথে সুসম্পর্ক করুক, কিছু এসে যায় না, কিন্তু ভারতের পতাকা মারিয়ে, ভারতকে উল্টো পাল্টা কথা বলে ভারত বিদ্বেষ করে তারা কার কাছে কি প্রমাণ করছে? নিজেদের কাছে, নিজের ধর্মের কাছে, পাকিস্তানের কাছে, চায়নার কাছে? কোথায়, কি, কেন, কি প্রয়োজন? ঠিক এই জায়গাটাতেই যে ভারত তার প্রতিবেশী দেশ, ভারত তার সবসময়তেই পাশে আছে। সুতরাং শুধুমাত্র ইসলামিক ব্রাদারহুডের কারণে, যেহেতু ওখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যেহেতু ওখানে নরেন্দ্র মোদীর রাজত্ব চলছে, তাই আমি ভারতবর্ষের বিরোধিতা করব, হিন্দুদের বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের বিরোধিতা করব, এ জিনিস বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক, অত্যন্ত বিপজ্জনক। শুধু বাংলাদেশের ক্ষতিকারক কাদের পক্ষে? বাংলাদেশে যে সমস্ত কিছু লোক এখনও যারা মুক্ত চিন্তার মানুষ রয়েছে, ইন্টেলেকচুয়াল রয়েছে, তাদের পক্ষে একটা চূড়ান্ত ক্ষতিকারক। সুতরাং এই জিনিস থেকে বাংলাদেশ যদি বেরিয়ে না আসতে পারে, বাংলাদেশের সমূহ ক্ষতি। দ্বিতীয় কথা, আপনি যেটা আইনি কথা বললেন, ঠিকই বলছেন। আসলে বাংলাদেশে যে সরকারটি চলছে তার কোনো সাংবিধানিক বৈধতা নেই। আমি বাংলাদেশের সংবিধান তন্ন করে পড়েছি, সংবিধানে কোনো ধারা বলে এই সরকারের কোনো বৈধতা নেই। তারা একাধারে মানে বিচারপতিদেরকে পদত্যাগ করিয়েছে, বিভিন্ন জায়গায় বেছে বেছে হিন্দু টিচারদেরকে তারা পদত্যাগ করাচ্ছে, হিন্দু আইনজীবীদের নামে তারা বিভিন্ন ধারায় মামলা দিচ্ছে। সুতরাং এই যে সরকার, একটা অবৈধ সরকার চলছে, বেশ বাংলাদেশ সরকার মেনে নিয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো ধারায় আমি অনেক বাংলাদেশিকে জিজ্ঞাসা করেছি যে আপনার সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী, কোন ধারা অনুযায়ী সরকার বৈধতা পেয়েছে, সেরকম কিছু নেই। কিন্তু তবু এই সরকার চলছে, কিন্তু এই যেহেতু সরকারটা চলছে গায়ের জোরে। আমি একবার আরিফের কাছে যাবো। আরিফ, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করবো, আরেকবার যাবো সালাউদ্দিন সাহেবের কাছে, প্রত্যেকের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো। সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইতিহাস তুলে ধরছেন, কাজী মাসুম আক্তার যে আইনের কথা তুলে ধরছেন এখানে মল্লিক সাহেব বসে, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম, আমার যেখানে ডেসক্রিপশন লেখা রয়েছে, সেটা এমনকি ইউটিউবে সেটা লেখা রয়েছে, প্রবলেমটা কি? শিক্ষার অভাব, ধর্মীয় গোঁড়ামি, কোথাও বোকামি, বুদ্ধি কম, কোন প্রবলেমের জন্য আজকে যেখানে লাথি চড় খাচ্ছে সেখানে তারা সুরসুর করে যাচ্ছে মৌলবাদীরা, ইউনুসপন্থীরা? আপনার কি মনে হয় প্রবলেমটা কোথায়? সালাউদ্দিন সাহেব। অনেক ধন্যবাদ কিশোর বাবু। আমি এখন ক্ষুব্ধ হয়ে গেছি কিছু লোকের কথা শুনে, যারা পাকিস্তান, যারা আমার 30 লাখ মানুষকে হত্যা করেছে, 4-5 লাখ মা বোনকে নির্যাতন করেছে, সেই পাকিস্তানের সঙ্গে কারা সুসম্পর্ক করতে হয়? পাকিস্তান আমাদের একমাত্র এবং স্থায়ী শত্রু। ইউনুস সহ সবাইকে বলছি, তোমরা যারা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করতে চাও, তোমরা যারা পাকিস্তানের সঙ্গে মিলতে চাও, তোমাদের তালিকাটা আমাদেরকে দাও। 18 কোটি বাঙালি চাঁদা তুলে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের স্থান এই বাংলার মাটি নয়। তোমরা জাতীয় বেঈমান, যারা আমার 30 লাখ শহীদের সাথে বেঈমানি করছো, 4-5 লাখ মামুনের সাথে বেঈমানি করছো, তারা সবাই স্বাধীনতার শত্রু। পাকিস্তানের যারা বন্ধ হতে চায় তারাও বাঙালি জাতির শত্রু। বাঙালি জাতির শত্রু। দ্রুত একদম আমি দ্রুত একবার আরিফের কাছে যাব, সময় কম। আরিফ, এই মুহূর্তে জিয়াংশাই নিশাও। আরিফ। জি জি শুনছি, দাদা বলুন। জিয়াংশাই নিশাও। জি আমি বলছি দাদা, আমার প্রশ্ন আপনি বুঝে গেলেন? এটাই তো বলছি, জিয়াংশাই নিশাও বললাম, বুঝে গেলেন? অর্থাৎ চীন প্রেম, পাকিস্তান প্রেম, সমস্ত জায়গার প্রেম, কিন্তু ভারত বিরোধিতা, এটা করা বন্ধ করলে আপনাদের পক্ষে মঙ্গল নয় কি? বলুন। কি বলবেন দাদা? 30,000 আমাদের ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের কাছে শুনতে চাই দাদা। আমরা বলতে চাই, ভারত বিরোধিতা না করে ভারতের বন্ধুত্ব আপনারা যদি চান, এই মুহূর্তে একটু আপনারা রিকোয়েস্ট করেন, আমরা ভেবে দেখতে পারি। আপনার মনে হয় না সেটা ভালো হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কেন বলছেন? এই সরকারকে এদেশের মানুষ, এদেশের জনগণ সমর্থন দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বসিয়েছে। এই সরকার জনগণের সরকার। এই সরকার কি জনগণের সরকার? যেখানে ভোট হয় না সেটা কি করে জনগণের সরকার? হাসির কথা বলে দিলেন, একটা হাস্যকর কথা বলে দিলেন। ভোট ছাড়া সরকার সেটা নাকি জনগণের সরকার? ভোট দেয়নি কেউ, উড়ে এসে বসেছে ইউনূস, সেটা জনগণের সরকার। রোকেয়া প্রাচী, ভ্রষ্টাচার আর মোল্লাতন্ত্রের সরকার, এটা মোল্লাতন্ত্র।
কায়েম করা সরকার। রোকেয়া প্রাচী, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশ ভারত মিলে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করেছিল। কাজে আজকে 2025 সালে 2024 জুলাই থেকে সেই পাকিস্তানি এবং তাদের দোসরদের টার্গেট হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্বেষ তৈরি করা, বঙ্গবন্ধুকে ঘৃণা দেখানো, সংবিধানকে মুছে দেয়া, 1971-কে মুছে দেয়া এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান বেশ রোকেয়া প্রাচী, একদম সময় কম, একটা সেন্টেন্স দ্রুত, একদম সময় নেই, একটা সেন্টেন্স। আমি একটা খালি কথা বলবো, ভারত তার সহজাত কাজের দ্বারা বাংলাদেশের থেকে বন্ধুত্ব, শ্রদ্ধা ভক্তি ডিজার্ভ করে, আর পাকিস্তান ঘৃণা ডিজার্ভ করে। দ্রুত লাস্ট সেন্টেন্স, আমার কাছে একদম সময় নেই। আমরা ভারতবাসী হিসেবে বাংলাদেশের মুক্ত চেতনার মানুষের পাশে আছি এবং সেই সঙ্গে সঙ্গে একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষ কখনো অত্যাচার বা অধিকারের নীতিতে বিশ্বাস করে না, কিন্তু একই সঙ্গে ভারতবর্ষ যে দুর্বল নয় সেটাও প্রমাণ করার সময় এসেছে। আশা করি ভারত সরকার ডিপ্লোমেসির দ্বারা সেটা প্রমাণ করে দেখাবে। বেশ, অনেক ধন্যবাদ। আজ শেষ কথা একটাই কথা, যেখানে গণধর্ষিত হয়েছেন, যেখানে খুন হয়েছেন, যেখানে পদদলিত হয়েছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে কিল, চর, ঘুষি, লাথি খাচ্ছেন, তাদের দয়া করে বাবা ভাববেন না। আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের বড় ভাইয়ের মতো যারা আপনাদের হাত ধরে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে অপমান করে নিজেদের কবর নিজেরা খুঁড়বেন না। ইউনুসপন্থী এবং মৌলবাদীরা বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততটাই মঙ্গল হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।